নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা বলতেন সংবাদ মাধ্যমে হেডলাইন হতো, খবর হতো, সারা দিন ধরে আমাদের বঙ্গেশ্বরীকে কার্যত হজম করতে হতো। সারা দিন ধরে শুধু তিনি তিনি আর তিনি, সোশ্যাল মিডিয়াতেও তিনি, খবরের কাগজেও তিনি, এমনকি টিভি চ্যানেলেও তিনি। অথচ বঙ্গেশ্বরী এদিন যখন আপনাদের সামনেই প্রতিবেদন প্রকাশ করছি, সেই দিন কয়েক ঘন্টা আগে তার ঘোষণাপত্র নিয়ে এলেন। এবারে ভোটে জিতলে তিনি কি করবেন আমরা সবাই জেনেই গেছি। মোটামুটি রাজ্যটাকে বিক্রি করে দেবেন, রাজ্যটা হয়তো পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও তিনি যেটা বলতে চাইলেন সেগুলো আমরা শুনলাম, অথচ সংবাদ মাধ্যমে কোনো হেলদোল নেই, মানুষ বিশ্বাস করছে না। এই দিনও এক এক করে বলবো কি কি মিথ্যে কথা বলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফিরে আসবেন না ম্যাডাম, মানুষ আপনাকে আর চাইছে না। কিন্তু বেশ কয়েকটা মিথ্যে কথা তিনি বললেন, এবং এত মিথ্যে কথা বললেন যে সেটা নিয়েও আলোচনা করার জন্য মিডিয়াতে একদম আগ্রহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঝে মধ্যে মনে হয় শুধু শুধু আমরা সমালোচনা করছি, কিন্তু যতদিন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন, যতদিন তিনি নেতৃত্বে আছেন, যতদিন তিনি চেয়ারে আছেন, তিনি মিথ্যে কথা বললে, তিনি বাজে কথা বললে আমরা সমালোচনা করবই। অনেকগুলো ঘটনা ঘটেছে পরপর, আপনাদের সামনে তুলে ধরা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন রাজ্যে 40% বেকার কমেছে। যদি রাজ্যে 40% বেকার কমে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 কোটি মানুষকে ভাতা দেওয়ার জন্য এনরোল করেছেন কেন? প্রশ্ন নম্বর 1। এই বেকার ভাতা চালু করতে হলো কেন? এখন আবার এদিন তিনি বলেছেন না না, এটা বেকার ভাতা নয়, এটা পড়াশোনা শেষ করার পর অন্য ছোটখাটো কাজ করার জন্য একটু হাত খরচ, পকেট মানির মতো। বাবা মা যেমন পকেট মানি দেয়, এটা পকেট মানি ভাতা নাম করে দিতে পারতেন। কেন বললেন যুবশ্রী? কেন বললেন যারা বেকার তারা পাবেন, যারা চাকরি করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না, যে কোনো কারণে হোক তারা এটা নেবেন? কেন বললেন মিথ্যে কথা? নাম রাখতে পারতেন এই প্রকল্পের পকেটশ্রী। সত্যি তো, তৃণমূল কংগ্রেসের নেতারা তো বলতে শুরু করেছে এটা গুটকা খাওয়ার টাকা, কেউ বলছে বাংলা খাওয়ার টাকা, কেউ বলছে মদ্যপানের টাকা, কেউ বলছে বিড়ি কেনার টাকা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সিলমোহর মেরে দিলেন, তিনিও বললেন এটা পকেট মানি। 40% বেকার কমেছে মিথ্যে কথা বলার পাশাপাশি তিনি আরেকটি কথা বললেন যে রাজ্যের 1,75,00,000 মানুষ দরিদ্র সীমার ঊর্ধ্বে উঠেছেন। যদি তাই হয় ম্যাডাম, তাহলে আপনার রেশন কার্ডের সংখ্যা কত কমলো? বিপিএল যে রেশন কার্ডটা হয়, রাজ্য সরকারের তথ্য বলছে বিপিএল রেশন কার্ডের সংখ্যা এই পরিমাণ কমেনি। গরিব মানুষের দেওয়া জন্য যে রেশন পাওয়ার কথা, সেই সংখ্যা পশ্চিমবঙ্গে এই পরিমাণ কমেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলছেন কাজে কিন্তু সেটা হয়নি। অর্থাৎ ধপেশ্বরী আবার ঢপ দিয়েছেন। ধপেশ্বরী এদিন বললেন 1,75,00,000 মানুষ দরিদ্র সীমার ঊর্ধ্বে উঠেছেন। রাজ্যে মাত্র সঠিক ভোটার দেখা যাচ্ছে 6 কোটি, জনসংখ্যা হবে 10 কোটির কাছাকাছি। তার মধ্যে ভুয়ো আছে, ভুয়ো প্রচুর জনসংখ্যা আছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী আছেন, আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমরা জানি, আমারই পরিচিত বহু মানুষ আছেন যারা আমি জানি যে বাংলাদেশ থেকে এসেছেন মুসলমানরা শুধুমাত্র কাজের খোঁজে। পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে তারা কাফেরের দেশ মনে করলেও তারা রুজি রুটির সন্ধানে এই কাফেরের দেশেই আসেন। একদিকে তারা সমাজের একটা শ্রেণীকে পছন্দ করেন না, যারা ভারতীয়, সঠিক ভারতীয়, তাদের তারা পছন্দ করেন না। অথচ এই সমস্ত বহিরাগতরা, এই প্রকৃত বহিরাগতরা আসেন আমাদের দেশে শুধুমাত্র এই দেশটাকে তারা মানি পার্স মনে করেন, পকেট মানি নেওয়ার জন্য, এখান থেকে রুজি রুটি ইনকাম করার জন্য। এই দেশটাকে তারা পার্স মনে করেন, মানি পার্স, মানি ব্যাগ মনে করেন, এখান থেকে টাকা ইনকাম করেন আর নিজের প্রিয় দেশ, মুমিনের দেশ বাংলাদেশে তারা টাকা পাঠান। বহু পাকিস্তানি আছেন ভারতবর্ষে, বহু আফগানিস্তানি আছেন ভারতবর্ষে, যারা বৈধভাবে থাকছেন না, কিন্তু কিচ্ছুটি করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের নিরাপদ আশ্রয় দিতে চায়, এদের বিরুদ্ধে কথা বললে সরকার দাগিয়ে দেয়। ধপেশ্বরী এদিন যে ঢপটা দিলেন, 1,75,00,000 মানুষ দরিদ্র সীমার ঊর্ধ্বে গেছে, কোন মানুষের চাকরি দিয়েছেন তিনি?
ডাবল ডাবল চাকরি দেওয়ার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি ডাবল ডাবল চাকরি কার হয়েছে? ডাবল ডাবল চাকরি হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের। ডাবল ডাবল চাকরি কার হয়েছে? ডাবল ডাবল চাকরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে যারা ছিলেন আমলাদের ডাবল ডাবল চাকরি হয়েছে, ডাবল ডাবল ইনকাম বেড়েছে। পুলিশের একটা বড় অংশ সৎ মানুষ, দুর্ভাগ্য তাদের খবর হয় না। অসৎ মানুষরা যে সমস্ত খারাপ কাজ করেন সেগুলোই খবর হয়। বহু পুলিশ অফিসার আমাকে, আমাদের প্রতিনিধিদের পরিষ্কারভাবে বলেছেন যে সব পুলিশ চটিচাটা নয়। হ্যাঁ, এটা ঠিক, সব পুলিশ চটিচাটা নয়, আমরা মানি, আমরা স্বীকার করি। কিন্তু পুলিশের একটা বড় অংশ চটিচাটায় পরিণত হয়েছে, এটাও তো অস্বীকার করা যায় না। এবং এই অংশটাই, পুলিশের এই অংশটাই সবসময় চর্চায় থাকে। রাজীব কুমারের মতন পুলিশ অফিসাররা চর্চায় থাকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ানক ভয়ানক মিথ্যে কথা বলেছেন নিজের পুলিশের নামে। তিনি বলেছেন যে যে সমস্ত পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা আছেন তাদেরকেই তো বিভিন্ন পদে বসিয়েছে নির্বাচন কমিশন, এক পুলিশকে সরিয়ে এ রাজ্যের পুলিশকে সরিয়ে এ রাজ্যের পুলিশকেই বসিয়েছে, এ রাজ্যের প্রশাসনের অংশকে সরিয়ে প্রশাসনের অংশকেই বসিয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় যাদের পোস্টিং হয়েছে তারা সব ধোয়া তুলসী পাতা, তারা সবাই সাধু, সবাই সাধু। অথচ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অংশ এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নির্দেশে বদলি হননি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার খোঁচায়, কলমের খোঁচায় যাদের বদলিটা হয়নি, এখন নির্বাচন কমিশন যাদেরকে বিভিন্ন পদে বসিয়েছে, আজকে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই পুলিশকে বদলি করা হয়েছে বা এদেরকে আনা হয়েছে পদে কেন? রাজ্যে বোমা বন্দুক ঢোকানো হবে বলে, রাজ্যে ড্রাগ ঢোকানো হবে বলে বলেছেন। এই রাজ্যে ড্রাগ, টাকা এবং বন্দুক ঢোকানোর জন্য এদেরকে বদলি করে আনা হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই অংশটা কি আগেও এই কাজের সঙ্গে জড়িত ছিল? আমরা বিশ্বাস করি না। পুলিশ অনেক খারাপ কাজ করতে পারে, করেও, অস্বীকার করি না, ভুয়ো কেস দেয়, কিন্তু ভোটের সময় এই পুলিশ ড্রাগ পাচারে মদত করবে, এই পুলিশ টাকা ঢোকানোয় মদত করবে, ভোটের সময় পুলিশ এগুলো করবে, এটা আমরা বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফেক নিউজ ছড়াচ্ছেন প্রশাসনের উপরে বসে, প্রশাসনের শীর্ষ পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো কথা বলছেন, মিথ্য কথা বলছেন। তার অভিযোগ একেবারে মিথ্যে, আমরা এর প্রতিবাদ করি। এবং এই সমস্ত পুলিশ যারা আছেন, যারা সৎভাবে কাজ করছেন এ রাজ্যে, যারা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করছেন কিংবা নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া কাজ করছেন, রাজ্যের সমস্ত পুলিশ প্রশাসনকে বলবো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতাটা আপনারাও ডিউটি করার সময় মাথায় রাখবেন। শুধুমাত্র তার নির্দেশে বদলি না হলে তারা আপনাদের নিয়ে কি মিথ্যে কথা বলতে পারেন, তারা আপনাদের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ আনতে পারেন, এটা তো রেকর্ড হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা ইতিহাসে কিন্তু লেখা থাকবে। এই অভিযোগটা রেকর্ডেড হয়ে গেল, তারপরেও পুলিশের ইচ্ছে করবে প্রশাসনের অংশের তাকে সাপোর্ট করার? আমার প্রশ্ন রইল সেই সমস্ত পুলিশ কর্তাদের কাছে। এবার ফিরে আসি আবার মূল টপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কি বলেছেন? তিনি বলেছেন বাংলা নাকি ইন্ডাস্ট্রি ডেস্টিনেশন। কবে ছিল, কবে হলো? সেই সিপিএম আমল থেকে আমরা দেখছি একের পর এক ঝাঁপের লাঠি বন্ধ হচ্ছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় 5,000-এর বেশি কল কারখানা, ছোট ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ছোট বড় মিলিয়ে 5,500-এর বেশি ফ্যাক্টরি বন্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। সমস্ত বড় কোম্পানি ঝাঁপ গুটিয়ে বাইরে পালিয়ে যাচ্ছে। আপনারা যদি জানতে চান, আমি পরে একদিন এটা নিয়েই প্রতিবেদন করব যে কতগুলি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। বড় বড় সমস্ত ফ্যাক্টরি চলে যাচ্ছে, বড় বড় সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। ঢপেশ্বরী এই 14 বছর 15 বছর ঢপেশ্বরী শুধু ঢপের অনেকগুলো বিজনেস সামিট করেছেন, অথচ সেখানে ঢপের মৌ চুক্তি স্বাক্ষর হয়, একটাও বাস্তবায়িত হয় না। কটা বড় কলকারখানার ফিতে কেটেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 14 বছরে কটা বড় কলকারখানার ফিতে কাটতে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? সরকারি অনুষ্ঠান করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাতা দিয়েছেন,
ভাতা দিয়েছেন, বেশ করেছেন, আমি কিছু বলার নেই, কিন্তু কটা কলকারখানা উদ্বোধন করেছে দেখেছেন? একটা গাড়ির কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আপনাদের মনে পড়ছে? একটা সিমেন্ট ফ্যাক্টরি, বিশাল বড় সিমেন্ট ফ্যাক্টরি, আদানি, এসিসি বা আল্ট্রাটেক সিমেন্ট বা অন্য এলএনটি সিমেন্ট, যাই হোক যতগুলি নাম আছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কোনো বড় সিমেন্ট কারখানার উদ্বোধন করেছেন, কোনো বড় ইস্পাত কারখানার উদ্বোধন করেছেন, কোনো বড় ফ্যাক্টরির উদ্বোধন করেছেন? আমার তো মনে পড়েনি। আপনাদের কি মনে পড়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কোনো বড় ফ্যাক্টরি? সব চলে যাচ্ছে আসামে, সব চলে যাচ্ছে গুজরাটে, সব চলে যাচ্ছে মহারাষ্ট্রে, সব চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে পরিবেশ আছে কলকারখানার জন্য, সেখানে এই পরিমাণ তোলাবাজি হয় না। সেইখানে সমাজের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা পর্যন্ত ডবল ডবল তোলাবাজিটা, অন্য রাজ্যে এই কালচারটা নেই। তাই আজ বাংলা পিছিয়ে পড়ছে। এবং মজার ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে যে এখানে সিমেন্ট হাব হয়েছে, পাওয়ার হাব হয়েছে, লেদার হাব হয়েছে, এবং রাজ্য নাকি 1 নম্বরে। এবং পাওয়ার হাব কেমন করে হয়েছে বলতে গিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে 24x7 পাওয়ার আছে, মানে বিদ্যুৎ আছে, 24 ঘন্টা বিদ্যুৎ আছে, তাই পশ্চিমবঙ্গে পাওয়ার হাব আছে। পাগলামোর একটা সীমা আছে। 24 ঘন্টা বিদ্যুৎ আছে বলেই পশ্চিমবঙ্গে নাকি পাওয়ার হাব আছে। হ্যাঁ ঠিক, কোলাঘাটে থার্মাল স্টেশন আছে, রাজ্যের বিভিন্ন জায়গায় থার্মাল স্টেশন আছে, পাওয়ার গ্রিড আছে, কিন্তু এটাকে তো পাওয়ার হাব বলে না। এটা সব রাজ্যে আছে। আসলে মিথ্যে কথা বলতে বলতে, গুজব ছড়াতে ছড়াতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তিনি মাঝে মধ্যে না ভুলে যান। বয়স হয়েছে তো, 70 বছরের বয়স, তো বুড়ি তো, কিছু করার নেই তো। বয়স হলে মানুষ এইসব একটু, এই সমস্ত কি বলবো, পেট গরম হয় মানুষের, একটু ভুলভাল বকে মানুষ বয়স হলে। গুণীজনকে, বয়স্ক জনকে একটু ক্ষমা করতে শিখুন আপনারা। এবং আজকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঢপের ফুলঝুরি দিচ্ছেন, অন্যদিকে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গেছেন হাইকোর্টে। তাদের প্রবল আপত্তি, প্রবল দুঃখ, প্রবল কষ্ট, কেন এই রাজ্যের পুলিশকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো, কেন এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের অন্য রাজ্যে পাঠানো হবে, কেন এত অপসারণ করা হবে, এতে নাকি সরকারের কাজ হচ্ছে না। বলি কি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক একজনকে তো তুলে নেওয়া হয়েছে, কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি, কোনো প্রিন্সিপাল সেক্রেটারি, তো সেখানে কি কেউ অ্যাডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি নেই? শুধু ওই লোকটাই কাজ করেন? ডিপার্টমেন্টের অন্য কেরানি, ক্লার্ক, দফতরি কেউ কি কাজ করতো না? একজনই কাজ করতে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে তিনি বাদে সবাই কি ঘুমিয়ে থাকেন এ রাজ্যে? বড় জানতে ইচ্ছে করে। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছিলেন, বলতে বলতে, যে ধরুন রেশন দপ্তরের একজনকে তুলে নিল, কালকে থেকে আমি রেশন দিতে পারবো না, আপনারা কিন্তু কালকে কিছু বলবেন না। আরে মিথ্যে কথা বলার ঢপের একটা লিমিট আছে ম্যাডাম। আর রেশন দপ্তরে যদি একজনকে তুলে নেওয়া হয়, বাদবাকিরা কি ঘুমোয়? রেশন দপ্তরে যে রেশন বন্টন করে সেই লোকগুলোর কাছে কি রেশন আসা বন্ধ হয়ে যাবে? রেশনের গাড়িও কি ওই প্রিন্সিপাল সেক্রেটারি বা ওই আমলাটাই চালাতো নাকি? মিথ্যা কথা বলার তো একটা লিমিট আছে। আপনি মানুষকে বোকা বানাবেন, আপনি এখন গ্যাস সিলিন্ডার দিতে বারণ করে দিয়েছেন ডিলারদের, আমরা কি বুঝি না? কতদিন আর এই মানুষকে বোকা বানাতে বানাতে, একটা লিমিট আছে তো। রোজ বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ আসবে বলতে বলতে তো মানুষ বুঝে যায় মিথ্যে কথা। আপনার মিথ্যে কথাও কিন্তু মানুষ এখন বুঝে গেছে, এবং আপনার মিথ্যে কথা ধরিয়ে দেওয়ার মতন আমাদের মতন মানুষ কিন্তু আরো একের পর এক প্রত্যেক দিন এক একজন করে জন্মাচ্ছে। আমরা অন্তত সাংবাদিকরা, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা প্রত্যেক দিন ধরিয়ে দেবো আপনারা কি মিথ্যে কথা বলছেন। ফলাফল যাই হোক না কেন, আমরা সত্যের পথে থাকব, সত্যের সঙ্গে ছিলাম, সত্যের সঙ্গেই থাকব। এবং হাইকোর্টে গিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে, এই যে তৃণমূল হাইকোর্টে চলে গেল আমলা পুলিশ কর্তাদের অপসারণের বিরুদ্ধে, দাদা কি হবে? আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। মামলা লড়তে লড়তে ভোটটা পেরিয়ে যাবে, হবে না, কিচ্ছুটা হবে না। আপনি বলুন তো, এতগুলো, আমি দর্শকদের প্রশ্ন করছি, 2021-এর নির্বাচন হয়েছিল তো, কতগুলো মামলা হয়েছিল যে ভুয়োভাবে ভোট হয়েছে, ভোটটা ঠিকভাবে হয়নি, মামলাগুলোর কি হলো? 2024-এও বসিরহাট বিধানসভা, সেটা নিয়ে মামলা হয়েছিল,
মামলাকারী কে ছিলেন? এখন হিঙ্গলগঞ্জের প্রার্থী, সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ প্রার্থী ছিলেন এর। মামলাটার কিছু হলো? ভোট আসবে যাবে, এই মামলাগুলোর কিচ্ছু হয় না। মামলাগুলো একেবারে, এক তো সামনে সপ্তাহে শুনানি দিয়েছে, 3-4টে শুনানি হতে হতে মামলাটাই শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না। রাজ্যের পরিস্থিতি কি হবে সেটা এখন পুরোপুরি মানে নির্ভর করছে কিভাবে ভোট করাবে নির্বাচন কমিশন তার উপরে। এই রাজ্যের মানুষের তো একটা পরিস্থিতির বদলের প্রয়োজন আছে। আজকে বলুন তো, আরজি করে অভয়ার মা প্রার্থী হয়েছে, তৃণমূল কংগ্রেস ছি চিৎকার করছে। আমাদের সেটা নিয়ে কিছু বলার কথা নয়, কারণ অভয়ার মা ঠিক করেছেন তিনি প্রার্থী হবেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। তিনি একটি রাজনৈতিক দলকে অ্যাপ্রোচ করেছেন, রাজনৈতিক দল যদি অ্যাপ্রুভ করে, মঞ্জুরি দেয়, তিনি প্রার্থী হবেন। সেই রাজনৈতিক দল তাকে মঞ্জুরি না দিলেও তিনি অন্য রাজনৈতিক দলের কাছে যেতে পারেন, না হলে তিনি নির্দল দাঁড়াতে পারেন, সেটা তার ব্যক্তিগত ইচ্ছে। কিন্তু আরজি করে দেখুন, অভয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এখনো ওটা মনে আছে কি পরিমাণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এখনো কি করে পদ আঁকড়ে বসে আছেন। পদত্যাগ করা উচিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আরজি করে লিফট ছিঁড়ে পড়ে যাচ্ছে, এই হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। একটা মানুষ লিফট ছিঁড়ে পড়ে গেল, মরে গেল, এইভাবে তার মৃত্যু হলো, হাসপাতালে সে বাঁচতে গিয়েছিল, হাসপাতালে তাকে মেরে দিল, অবিলম্বে খুনের মামলা হওয়া উচিত। অতীন ঘোষ পর্যন্ত বলছেন গাফিলতি হয়েছে প্রশাসনিক স্তরে, স্থানীয় প্রশাসনিক স্তরে গাফিলতি হয়েছে, তৃণমূলের লোকেরা বলছেন। লজ্জা করে না তৃণমূল কংগ্রেসের নেত্রীর? লজ্জা করে না তৃণমূল কংগ্রেসের কর্তাদের? লজ্জা করে না? এখনো পদ আঁকড়ে বসে থাকবেন? এগুলো থেকেই মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়। একের পর এক অন্যায় অবিচার সমস্ত জায়গায় চলছে, এবং তারপরেও একটা প্রশাসন, দেখুন নির্বাচন কমিশনও তো একটা প্রশাসনেরই অংশ, সংবিধান স্বীকৃত একটি সংস্থা। তারা এখন এই প্রশাসনিক, প্রত্যেকবার ভোট আসে ভোট যায়, বদলি হয়, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচান, এবার একটু বেশি চেঁচাচ্ছেন, কারণ বুঝতে পেরেছেন যে গয়ঙ্গচ্ছতিভাবে এবার নির্বাচন হবে না। নির্বাচন কমিশন প্রত্যেকটা পালস ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা জিনিস, কত ছল চাতুরি কত দিক থেকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তো ছল চাতুরির শেষ নেই, তৃণমূলের ছল চাতুরির তো শেষ নেই। কর্মপদ্ধতির যতগুলো ভাগ, তৃণমূলের ততগুলো হচ্ছে ছল চাতুরির বিষয় আছে, এবং প্রত্যেকটা জায়গা ধরতে শুরু করে দিয়েছেন। ভাবতে পারেন, কখনো এটা দেখেছেন যে কারা দপ্তরের যিনি ডিজি আছেন তাকেও বদলি করে দেওয়া হয়েছে? এই রাজ্যের বিরুদ্ধে একটা বড় অভিযোগ যে ভোটের সময় অনেক দুষ্কৃতীকে ময়দানে নামিয়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, এবং ঠিক সেই কারণেই কারা দপ্তরের ডিজি বদল হয়েছেন এমনটা নয়। কারা দপ্তরের ডিজি হয়েছেন এখন নটরাজন রমেশ বাবু, এর আগে ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত, দুজনেই এ রাজ্যের পুলিশ। তো কেন এই বদলটা হয়েছে? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে বা আমি যেটা খোঁজ খবর নিয়ে বুঝতে পেরেছি, একটা বড় মাছ জালে উঠবে। কোন মাছ? কোনো ভনিতা না করে আপনাদেরকে স্পষ্টভাবেই বলি, যে মাছটা তৃণমূলের হয়ে ভোট করায়, ঝাঁকের কই ময়দানে নামায় যেই সংস্থা, সেই সংস্থার, ধরে নিন তর্কের খাতিরে যে সেই সংস্থার কর্ণধার ধরা পড়ে গেলেন, এটা তর্কের খাতিরে বলছি, যদি কারা দপ্তরের মদত থাকে, তিনি তো মোবাইল আর ল্যাপটপ নিয়েই এ রাজ্যের কোনো একটি জেলের কোনো একটি স্পেশাল সেলের, ভিআইপি সেল হয় না, যেমন আমাদের এসি চলছে এখন, লাইট জ্বলছে, আমার সামনে ল্যাপটপ রয়েছে, মোবাইল রয়েছে, ধরুন তাকে, তার জেল হয়ে গেল, তিনি অন্যায় অবিচার করেছেন, জেল হয়ে গেল, কিন্তু সেখানে মোবাইল আর ল্যাপটপ নিয়েই তিনি জেলের ভিতর থেকেই ভোটটা পরিচালনা করে দিলেন। এ রাজ্যের মন্ত্রীদের তো দেখেছি, জেলে গেলে একটা মানুষের চশমা আংটি সব খুলে নেওয়া হয়, অথচ পার্থ চট্টোপাধ্যায় বহাল তবিয়তে দীর্ঘদিন জেলের মধ্যে আংটি পরেছেন, মোবাইল ছিল কি ছিল না আমরা জানি না, অনেকে তো বলে তিনি মোবাইল ব্যবহার করেছেন, তিনি বলতে পারবেন ভালো, চশমা পরেছেন, আংটি ছিল, এমনকি বহাল তবিয়তে তিনি পরে তো জেলে থাকলেনই না, চলে গেলেন একটি বেসরকারি হাসপাতালে, ভিআইপি ট্রিটমেন্টে ছিলেন। তো সেই পরিস্থিতি যাতে ভোটের সময় না হয়, ভোটের সময় অনেক জাল মাছে উঠবে, যখন জাল মাছে উঠবে তখন যাতে এরা ভিআইপি ট্রিটমেন্ট না পায়,
তার জন্যই কিন্তু এই বদল। কোনো দুষ্কৃতীকে যেমন না ছাড়া হয়, কোনো ভিআইপি ধরা পড়লে সেই ভিআইপি যেন জেলটাই খাটে, সে যেন বহাল তবিয়তে না থাকে, তার জন্য নানান আয়োজন চলছে এবং ভোটের সময় অনেকেই নজরবন্দি করা হবে, হাউস অ্যারেস্ট। ইলেকশন কমিশনের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছেন যে বহু মানুষ গ্রেফতার যেমন হবেন, তেমন বহু মানুষ কিন্তু হাউস অ্যারেস্ট হবে, নজরবন্দ করে রাখা হবে। মোবাইল ফোন টোন কিছু থাকবে না, এক ঘরে চুপ করে নিজের ঘরেই থাকবেন, ভোট হয়ে গেলে তারপর তাকে ছাড়া হবে। বড্ড কড়া পাকের ভোট হতে চলেছে, এটা তিনি দাবি করেছেন বা বলেছেন। এসব জন্যই নানান ঘটনা ঘটছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রার্থীরাও সব, আপনাদের মনে আছে মেসি কাণ্ড হয়েছিল, মেসির ম্যাসাকার, মেসিকে দেখতে এসে ব্যাপক গন্ডগোল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিশন বসিয়েছেন, ভৎসনা করেছিলেন পুলিশকে। এই রাজীব কুমারের বিরুদ্ধেও ঢপের একটা তদন্ত কমিটি বসিয়েছিলেন রাজীবকে নিয়ন্ত্রণ করার জন্য। পরে রাজীব টোপ খেয়ে গেছেন রাজ্যসভায়, টোপ খেয়ে এখন রাজ্যসভায়, রাজীবও এখন তৃণমূল। আগে ছিলেন উর্দি পড়া তৃণমূল, এখন উর্দি ছাড়া তৃণমূল। তো সেই মেসি কাণ্ডের সমস্ত নায়ক, শুভশ্রী মেসির সময় বেশ ফটোশুটে এসেছিলেন, তার বর রাজ চক্রবর্তী টিকিট পেয়েছেন। মেসি কাণ্ডের প্রধান নায়ক অরূপ বিশ্বাস টিকিট পেয়েছেন। মেসি কাণ্ডের সঙ্গে জড়িত আরেক মন্ত্রী, তিনি অবশ্য তিনি আবার মেসির বিরাট বড় একটা পুতুল লাগিয়েছেন নিজের এলাকায়, সেই সুজিত বসু টিকিট পেয়েছেন। চোর চিরিংবাজ ছ্যাঁচোর সবাই তৃণমূলের টিকিট পেয়েছে। 1 নম্বর মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী থেকে শুরু করে একেবারে সমস্ত জোচ্চোররা টিকিট পেয়েছে। অভয়াকাণ্ড নিয়ে কথা বলছিলাম, সেই অভয়াকাণ্ডের বডি পোড়ানোর মাস্টার, তার ছেলে টিকিট পেয়েছে, নির্মল ঘোষের ছেলে, নান্টু ঘোষের ছেলে টিকিট পেয়েছে। নির্মল ঘোষের বৌমা আবার চাকরি দুর্নীতিতে তার নাম রয়েছে। তৃণমূল মানেই চোর। অভিযোগটা শুভেন্দু অধিকারী, অভিযোগটা ফেলে দেওয়ার মতো নয়। মানুষও এখন বলছে তৃণমূল মানে চোর, টিএমসি তৃণমূল মানে চোর। মানুষের মুখে মুখে ঘুরছে এই কথা। বাকিটা ভোট দেওয়ার সময় আপনার ভোট কোথায় দেবেন এটা আপনার সিদ্ধান্ত, এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে বলবো ভোট দেওয়ার আগে ভেবে চিনতে ভোট দেবেন। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমাদের জয়েন বাটন ক্লিক করে যারা মেম্বার হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করছেন, নিয়মিত দেখছেন ভিডিও, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস কিভাবে পাঠাবেন? জয়েন বাটন এবং সাবস্ক্রাইব বাটন যেখানে থাকে, সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা ডলার সাইন থাকে হার্ট শেপের মধ্যে, ওই বাটনটাকে সুপার থ্যাঙ্কস বলা হয়। অনেকে দেখছি যে কমেন্ট বক্সে সুপার থ্যাঙ্কস লিখে দিচ্ছেন, দ্যাট ইজ নট সুপার থ্যাঙ্কস। সুপার থ্যাঙ্কস হচ্ছে একটি আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করার পদ্ধতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।